ক্লাস 12 আমরা কলয়েড দ্রবণ পড়ছিলাম। কলয়েডের আজকে আমরা একটা নতুন অংশ জানব, সেটা হচ্ছে কলয়েডের প্রস্তুতি। কলয়েড মূলত আমরা দুরকমভাবে পেয়েছিলাম, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের আসক্তি অনুযায়ী দ্রাবক আকর্ষী কলয়েড এবং দ্রাবক বিকর্ষী কলয়েড। এখন এদের প্রস্তুতি নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। প্রথমে চলে যাব দ্রাবক আকর্ষী কলয়েড। দ্রাবক আকর্ষী কলয়েডের প্রস্তুতি অত্যন্ত সোজা, যেটাকে আমরা বলছি সহজ পদ্ধতি। অর্থাৎ বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমকে একে অপরের সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ ঝাঁকালে অথবা খুব সামান্য পরিমাণে হিট দিলেই কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে এবং সেটা যথেষ্ট পরিমাণ স্থায়ী হয়। কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে একটু এটা সমস্যার সম্মুখীন হতে হয়। কীরকম? যেহেতু দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতি আসক্তি নেই, তাহলে সেটাকে আমাদের একটু কষ্ট করেই প্রস্তুত করতে হবে। কীরকম বলছে দেখো, এটা প্রস্তুত করতে গেলে আমাদের দুটো পদ্ধতি অবলম্বন করতে হয়। এক হচ্ছে বিভাজন পদ্ধতি, আর একটা হচ্ছে ঘনীভবন পদ্ধতি। এখন বিভাজন পদ্ধতি মানে কিভাবে অবলম্বন করা হয়? কলয়েড মিল নামক একটি যন্ত্রের সাহায্যে কলয়েড দ্রবণ প্রস্তুত করা হয়। যেমন এই যে বিভাজন পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে ছাপার কালি, পেন্টস, কলয়েডীয় গ্রাফাইট প্রভৃতি কিন্তু বিভাজন পদ্ধতিতে প্রস্তুত করা হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলবো। বলছে যেমন ধরুক ছাপার কালি বা পেন্টস বা কলয়েডীয় গ্রাফাইটকে প্রথমে যতটা সম্ভব সূক্ষ্ম চূর্ণ করে গুঁড়ো করে নেওয়া হয়। তারপরে ওটাকে জলীয় দ্রবণে একটা সাসপেনশন বানিয়ে কলয়েড মিল যন্ত্রে পাঠানো হয়। কলয়েড মিল যন্ত্রটা খানিকটা আমাদের গম ভাঙা জাঁতা কলের মতো, মানে দুটো তোমার ওই বড় বড় চাকতি থাকে, সেই চাকতিটাকে খুব কাছাকাছি এনে মানে একসাথে ঘোরানো হয়। একসাথে ঘোরানো হলে তখন তোমার ওই দুটো জাঁতার মাঝে পড়ে পেশাই হয়ে সূক্ষ্ম কলয়েড কণার আকার প্রাপ্ত হয় এবং তখন ওই যে বিভাজন পদ্ধতি মানে কলয়েড মিল নামক যন্ত্রের সাহায্যে বিভাজিত করে কলয়েড কণায় পরিণত করে কলয়েড দ্রবণ প্রস্তুত করা হয়ে থাকে। এখন বিভাজন পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। এখন অপলয়ন বা পেপটাইজেশন কাকে বলে? মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে লিখেই দিয়েছি। বলে যে পদ্ধতিতে সদ্যপ্রস্তু অধক্ষেপের বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থে সাধারণত সম আয়ন বিশিষ্ট, সাধারণত তড়িৎ বিশ্লেষ্য এবং সেটা সম আয়নযুক্ত হবে, সাহায্যে বিচ্ছিন্ন করে কলয়েডীয় কণা পরিণত করা হয়, তাকে অপলয়ন বা পেপটাইজেশন বলে। তাহলে যে পদ্ধতিতে কোনো পদার্থের সদ্য অধক্ষেপকে সাধারণত সম আয়ন বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে বিভাজিত করে কলয়েড কণায় পরিণত করা হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। তাহলে ব্যবহৃত পদার্থ মানে যে পদার্থ দ্বারা ওই বড় কণার বিভাজন ঘটানো হলো তাকে অপলয়ক বা পেপটাইজার বলে। এখানে বলছে সাধারণত অধক্ষেপকের সাথে তোমার সাধারণ আয়ন বিশিষ্ট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয়। এখানে আমাদের সুন্দর একটা এক্সাম্পল আমরা বলতে পারবো, সেটা হচ্ছে FeOH3 কলয়েড দ্রবণ প্রস্তুতি। তোমরা সুলজেহাটি নিয়ম পড়ার সময় সেখানে পেয়েছিলে যে FeOH3 ধনাত্মক আধান বিশিষ্ট কলয়েড। কেন এটা ধনাত্মক আধান বিশিষ্ট কলয়েড বা এটাকে প্রস্তুত করা হয়ই বা কীভাবে? তাহলে এটা FeOH3 যে অধক্ষেপটা উৎপন্ন হবে এটা কিভাবে হয়? প্রথম ফেরিক ক্লোরাইড FeOH3 যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে FeOH3 অধক্ষেপ পড়ে, বা FeCl3 দ্রবণে যদি আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে FeOH3 চকলেট কালারে অধক্ষেপ পড়ে। সেই অধক্ষেপটাকে প্রথমে ফিল্টার করতে হবে, ফিল্টার করে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই FeOH3 ফিল্টার করে পৃথক করে জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। ধুয়ে নেবার পর ওই জলে সামান্য পরিমাণ FeCl3 ওই অধক্ষেপটাকে জলে দ্রবীভূত করে তার মধ্যে সামান্য পরিমাণ আবার FeCl3 যোগ করে ঝাঁকাও। যেই FeCl3 যোগ করে ঝাঁকাবো তখন বলছে FeOH3 একটা কলয়েড দ্রবণ উৎপন্ন হবে। সেই কলয়েড দ্রবণের বর্ণটা সামান্য তোমার ওই চকলেট বা বাদামি কালারের হবে। তাহলে অপলয়ন পদ্ধতির একটা উদাহরণ কি? FeOH3 সদ্য প্রস্তুত অধক্ষেপকে ফিল্টার করে পৃথক করার পর সেটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে। জল দিয়ে ভালো করে ধোয়ার পর সেই FeOH3টাকে জলে দ্রবীভূত করে ওর মধ্যে সামান্য পরিমাণ FeCl3 বা ফেরিক ক্লোরাইড
দেখো ফেরিক ক্লোরাইডটা সাধারণ আয়ন বিশিষ্ট, কার সাথে? অধক্ষেপের সাথে। FeOH এর হোল 3, সেখানেও Fe আছে, এখানেও Fe3+ আয়ন আছে। তাহলে এই যে সাধারণ আয়ন বিশিষ্ট একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে সামান্য ঝাঁকালে তখন FeOH এর হোল 3 একটা সল বা কলয়েড দ্রবণ উৎপন্ন হয়। এইভাবে এই যে পদ্ধতি, এটাকেই বলছে অপলয়ন পদ্ধতি। তার মানে অপলয়ন পদ্ধতি হচ্ছে যে সদ্য প্রস্তুত অধক্ষেপকে পৃথক করে তার সাথে সাধারণ আয়ন বিশিষ্ট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে ঝাঁকালে অধক্ষেপের কণাগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র কলয়েড কণা পরিণত করে কলয়েড দ্রবণ যে প্রস্তুত করা হচ্ছে যে পদ্ধতিতে, সেটাকেই বলছে অপলয়ন। আর তৃতীয় যে পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যেটা বাইরে থেকে যোগ করা হচ্ছিল তাকে বলছে অপলয়ক বা পেপটাইজার। অপলয়ন বা পেপটাইজেশন। আর যেহেতু অপলয়ক বাইরে থেকে যোগ করা হচ্ছিল, তাহলে ইংরেজিতে পেপটাইজার বলা হয়ে থাকবে। ঠিক একইভাবে আর একটা এক্সাম্পল আমরা নিতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সদ্য প্রস্তুত অধক্ষেপকে নেব, নিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে HCl যোগ করে ঝাঁকাতে হবে। যেই HCl যোগ করে ঝাঁকাবো FeOH এর হোল 3 একটা কলয়েড দ্রবণ প্রস্তুত হবে। এবার এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, HCl যোগ করে ঝাঁকাচ্ছি, তাহলে AlOH এর হোল 3 আগে যেমন ধরো FeOH এর হোল 3কে আমরা FeCl3 যোগ করে ঝাঁকাচ্ছিলাম, তাহলে এর সাথে এই আয়নটা হচ্ছে কমন আয়ন। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো আয়নই কমন নয়। তাহলে কীভাবে তোমার অপলয়ন বা পেপটাইজেশন হচ্ছে? আমি কি বললাম, অপলয়ন ঘটাতে গেলে সাধারণত সাধারণ আয়ন বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হবে, কিন্তু সবসময়ই যে সাধারণ আয়ন বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতেই হবে তার কোনো মানে নেই। অন্য কোনো পদার্থ বা অন্য কোনো অপলয়ক দ্বারাও কিন্তু অপলয়ন ঘটানো যেতে পারে। এবার বলছে অপলয়নের কারণটাকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সদ্য প্রস্তুত FeCl3কে জলে দ্রবীভূত করলাম, বা জলে গুলে, দ্রবীভূত হলো না, জলে গুলে নিলাম, সাসপেনশান তৈরি করলাম, তাতে FeCl3 যোগ করে ওটাকে ভালো করে ঝাঁকালাম, তাহলে অপলয়ন তোমার কলয়েড দ্রবণ হয়ে গেল, অর্থাৎ বড় অধক্ষেপগুলো ভেঙে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কলয়েড কণায় পরিণত হলো। এর কারণটা কি, বা এর ভিতরে মেকানিজমটা কী হয়ে থাকে, সেটাই আমরা একটুখানি জানার চেষ্টা করব। আমি বই থেকে পড়তে বলেছি, পুরো ব্যাপারটা আমি এখানে বলে দেবো। সদ্য প্রস্তুত FeOH এর হোল 3কে যখন আমরা পৃথক করে জলে গোলার চেষ্টা করছি, তখন ওই FeOH এর হোল 3 যে অধক্ষেপটা উৎপন্ন হয়েছে তার আকার বেশ বড়, সে কলয়েড কণা আকার থেকে বড়। এবার ওটার সাথে যখন FeCl3 যোগ করে ঝাঁকাচ্ছি, ওই FeCl3 থেকে উৎপন্ন Fe3+ আয়ন FeOH এর হোল 3 দ্বারা বর্ণাত্মকভাবে অধিশোষণ ঘটে। বর্ণাত্মক অর্থাৎ FeOH এর হোল 3 যে অধক্ষেপটা উৎপন্ন হয়েছে, ওই অধক্ষেপের গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে কেবলমাত্র Fe3+ আয়নটাই অধিশোষিত হতে পারে। সেই জন্য বলছে যে বর্ণাত্মকভাবে অধিশোষণ ঘটে। এই বর্ণাত্মকভাবে অধিশোষণ ঘটার ফলে FeOH এর হোল 3 যে আকারে বড় কণাগুলো ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। যেই ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল, এই অসংখ্য Fe3+ আয়ন ধনাত্মক আধান বিশিষ্ট মিশ্রণে থাকার জন্য ওরা একে অপরকে বিকর্ষণ করতে থাকবে। বিকর্ষণ করতে থাকলে ওরা আরও সূক্ষ্ম সূক্ষ্ম কণায় বিভাজিত হয়ে গিয়ে পরস্পরের থেকে দূরে সরে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কলয়েড কণায় পরিণত হয়ে যায়। এইভাবেই FeOH এর হোল 3 ধনাত্মক আধানগ্রস্ত কলয়েড কণায় পরিণত হয়। নেক্সট যেটা আমরা চলে যাব, এতক্ষণ পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম দাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতির বিভাজন পদ্ধতি। এবার যেটা আমরা এখন আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ঘনীভবন পদ্ধতি। ঘনীভবন মানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, গ্যাসীয় অবস্থা থেকে তাকে তরলে ঘনীভূত করতে হবে। সবথেকে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ব্রেডিগের আর্ক পদ্ধতি। এই ব্রেডিগের আর্ক পদ্ধতিতে গোল্ড সল, সিলভার সল ইত্যাদি ধাতব সলগুলো প্রস্তুত করা হয়ে থাকে। এখানে পদ্ধতির একটুখানি ভালো করে খেয়াল করার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবো। একটা বিকার নেওয়া হয়েছে, সেই বিকারের মধ্যে কিছু বরফের টুকরো নিয়ে সেই বরফের টুকরোর মধ্যে অপর একটা বিকারে আমরা কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ নিয়েছি, মানে ক্ষারীয় দ্রবণ। এবার এর মধ্যে দুটো সোনার পাতকে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়েছে, যে গোল্ড পাত, AU পাত। এখন এই দুটো সোনার পাতকে উচ্চ বিভব প্রভেদের মধ্যে যদি আমরা যুক্ত করি, তাহলে কী হবে, এখানে ইলেকট্রিক স্পার্ক হবে এবং উচ্চ তাপমাত্রার সৃষ্টি হবে।
সেই উচ্চ তাপমাত্রায় কিছু পরিমাণ গোল্ড বা সোনা বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হওয়ার সময় সেই গোল্ড বা সোনার পাতটা বাষ্পীভূত হওয়ার সময় সেই গোল্ড বা সোনা ক্ষারীয় মাধ্যম, শীতল ক্ষারীয় মাধ্যমে দ্রবীভূত হয়ে তোমার গোল্ড সল বা এই ইউসল, একই পদ্ধতিতে আমরা সিলভার সলটাও প্রস্তুত করতে পারবো। আমি আবার একবার বলবো, বেডিগের আর্ক পদ্ধতি কি বলতে চাইছে, একটা বড় বিকারে কিছু পরিমাণ বরফের টুকরো নেওয়া হলো, তাতে একটা ছোট বিকার নেওয়া হয়েছে, সেই ছোট বিকারের মধ্যে কিছু পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। এখন এই পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে দুটো সোনার পাতকে আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় রেখে অপর প্রান্তগুলোকে উচ্চ বিভব প্রবোধের সাথে যুক্ত করলে ইলেকট্রিক স্পার্ক জনিত কারণে প্রচণ্ড তাপমাত্রা সৃষ্টি হবে। সেই প্রচণ্ড উচ্চ তাপমাত্রার কারণে গোল্ড বাষ্পীভূত হবে। ওই বাষ্পীভূত গোল্ড ক্ষারীয় মাধ্যমে সঙ্গে সঙ্গে দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে লাল বর্ণের কলয়েড, সোনার কলয়েড দ্রবণ উৎপন্ন হবে। এটাই হচ্ছে বেডিগের আর্ক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ধাতব সল অর্থাৎ তোমার গোল্ড সল এবং সিলভার সল প্রস্তুত করে থাকি। নেক্সট যেটা বলছে যে দ্রাবক বিনিময় পদ্ধতি। দ্রাবক বিনিময় পদ্ধতিটা কেমন যদি আমরা দেখি, পরিষ্কার যেটা বলতে, দ্রাবক বিনিময় মানে একটা থেকে আরেকটাতে বিনিময় করে যাবে। এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে সালফার সল। কীভাবে বলছে, সালফার এবং অ্যালকোহল, সালফার হচ্ছে অ্যালকোহলের সম্পূর্ণরূপে দ্রাব্য, অর্থাৎ কিছু পরিমাণ সালফার নিয়ে যদি আমরা অ্যালকোহলে দ্রবীভূত করে দিই, দেখা যাবে যে সালফার অ্যালকোহলে দ্রবীভূত হয়ে গিয়ে একটা স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করেছে। এবার এই স্বচ্ছ দ্রবণটিকে যদি আমরা অতিরিক্ত পরিমাণ জলে ঢেলে দিই, তখন দেখা যাবে সেখানে জলের পরিমাণ বেশি, অ্যালকোহলের পরিমাণ কম, তখন কিন্তু আর সালফার দ্রবীভূত না হয়ে হলুদ বর্ণের কলয়েডিয়াল সালফার দ্রবণ উৎপন্ন করবে। অর্থাৎ ওই সালফার পরমাণুগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে S8 কণারূপে অবস্থান করবে এবং হলুদ বর্ণের একটা সালফার সল উৎপন্ন হবে। তাহলে প্রথমে দেখো, অ্যালকোহলে দ্রবীভূত করে আমরা প্রকৃত দ্রবণ বা স্বচ্ছ দ্রবণ তৈরি করছিলাম। সেই স্বচ্ছ দ্রবণটাকে অতিরিক্ত জলের মধ্যে, তার মানে সেখানে জলের পরিমাণটা বেশি, দ্রাবকটা পুরো চেঞ্জ হয়ে গেল, অ্যালকোহলের জায়গায় জল হয়ে গেল। তখন দেখা যাচ্ছে যে সালফারটা আর দ্রবীভূত অবস্থায় না থেকে কলয়েড কণাতে পরিণত হয়ে একটা অস্বচ্ছ হলুদ বর্ণের সালফার কলয়েড দ্রবণ প্রস্তুত করছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা দ্রাবক বিনিময় পদ্ধতিতে সালফার সল বা দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করতে পারি। এতক্ষণ আমরা যেটা পড়লাম দেখো, বিভাজন পদ্ধতি, ঘনীভবন পদ্ধতি। এবার আমরা একটা অন্য পদ্ধতিতে চলে যাব, রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বিজারণ পদ্ধতি। কীরকম, গোল্ড, কপার, সিলভার, প্লাটিনাম প্রভৃতি সল আমরা এই বিজারণ পদ্ধতিতে বা রাসায়নিকভাবে প্রস্তুত করতে পারি। প্রথমে বলছি দেখো, গোল্ড ক্লোরাইডকে যদি আমরা ফর্মালডিহাইড দ্বারা জারিত করি, গোল্ড ক্লোরাইডকে যদি আমরা ফর্মালডিহাইড দ্বারা বিজারিত করি, জারিত নয় বিজারিত করে লাল বর্ণের কিন্তু আমরা গোল্ড সল প্রস্তুত করতে পারি। তাহলে ফর্মালডিহাইড যেহেতু গোল্ড ক্লোরাইডকে বিজারিত করছে, তাহলে নিজে জারিত হতে হবে। তাহলে অ্যালডিহাইড যখন নিজে জারিত হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, ফর্মালডিহাইড জারিত হয়ে দেখো ফর্মিক অ্যাসিডে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। এই অবস্থায় এই যে রিয়াকশান মিডিয়ামে HClটা উৎপন্ন হয়েছে, এই HCl কিন্তু গোল্ড সলের বা এই যে লাল রঙের গোল্ড সল উৎপন্ন হয়েছে এর স্থায়িত্বটাকে বিঘ্নিত করে। সেই জন্য দ্রবণে সামান্য পরিমাণ পটাশিয়াম কার্বনেট যোগ করে রাখা হয়, যা ওই বিজারণের ফলে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে দিতে পারে, ফলে গোল্ড সলের স্থায়িত্ব এইভাবে বৃদ্ধি পায়। তাহলে বিজারণ পদ্ধতি, গোল্ড ক্লোরাইডকে যদি আমরা ফর্মালডিহাইডের দ্বারা বিজারিত করি, তাহলে লাল রঙের গোল্ড সল উৎপন্ন হবে এবং ফর্মালডিহাইড জারিত হয়ে ফর্মিক অ্যাসিডে পরিণত হবে। এই বিক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে যে সামান্য পরিমাণ HCl উৎপন্ন হয়, তা গোল্ড সলের স্থায়িত্ব হ্রাস করে। সেই জন্য রিয়াকশান মিডিয়ামে বা বিক্রিয়া পাত্রে আগে থেকেই সামান্য পরিমাণ পটাশিয়াম কার্বনেট যোগ করা থাকে, যা HClকে প্রশমিত করে। শুধু HClকে কেন, তোমার ফর্মিক অ্যাসিডকেও প্রশমিত করে দিতে পারে। তারপরে যেটা বলছে দেখো, গোল্ড ক্লোরাইডকে আমরা স্ট্যানাস ক্লোরাইড দ্বারাও বিজারিত করতে পারি। স্ট্যানাস ক্লোরাইড নিজে স্ট্যানিক ক্লোরাইডে জারিত হবে, আর গোল্ড নিজে বিজারিত হয়ে গিয়ে গোল্ড সল, লাল রঙের সল উৎপন্ন করবে। ঠিক একইভাবে প্লাটিনাম টেট্রাক্লোরাইডকে যদি আমরা বিজারিত করি, প্লাটিনাম লাল বলবো না, প্লাটিনাম সাধারণত সাদা হয়ে থাকে বা বর্ণহীন একটা সল উৎপন্ন করবে এবং তার সাথে স্ট্যানাস ক্লোরাইড জারিত হয়ে গিয়ে স্ট্যানিক ক্লোরাইডে পরিণত হবে। এতক্ষণ দেখলাম আমরা বিজারণ পদ্ধতি। জারণ পদ্ধতিতে কি কোনো দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করা যায়? অবশ্যই করা যায়।
এই পদ্ধতিতে তোমার ধাতব নয় অধাতব মৌলের সল প্রস্তুত করা হয়ে থাকে। কীরকম? হাইড্রোজেন সালফাইড গ্যাসকে যদি আমরা ব্রোমিনের মধ্যে চালনা করি বা ব্রোমিন জলের মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, এই রিয়াকশান আমরা সেই ক্লাস 8 থেকে পড়ে আসছি। লাল রঙের ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি আমরা পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, তাহলে হলুদ বর্ণের সালফার সল উৎপন্ন হবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হয়ে সালফারে পরিণত হচ্ছে এবং বিআর2কে বিজারিত করে HBrএ পরিণত করছে। একইভাবে হাইড্রোজেন সালফাইডকে আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারাও জারণ করতে পারি। নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করলে সেটা জল এবং সালফার উৎপন্ন হবে। আর এখানে নাইট্রিক অ্যাসিড নিজে থেকে বিজারিত হয়ে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা গ্যাস হিসাবে বেরিয়ে চলে যাবে। এবার বলছে দেখো, দ্রাবক বিনিময় হলো, জারণ হলো, বিজারণ হলো। বিনিময় বিক্রিয়াটা কীরকম? আর্সেনাস অক্সাইড AS2O3 এর লঘু জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো, ফলে হলুদ বর্ণের আর্সেনাস সালফাইড উৎপন্ন হবে। এর মধ্য দিয়ে H2 গ্যাস চালনা করলে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড বিতাড়িত হয়ে বিশুদ্ধ সল পাওয়া যায়। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটে দেখো, আর্সেনাস সালফাইড তার সাথে হাইড্রোজেন সালফাইড চালনা করছি, এই যে হলুদ বর্ণের AS2S3 উৎপন্ন হলো, এটা দ্রবণে যখন দ্রবীভূত অবস্থা থেকে কলয়েড দ্রবণ উৎপন্ন করে, সেটা তোমার ওই কী বলবো, হলুদ বর্ণের একটা সল উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এই আর্সেনাস সালফাইড যে সলটা উৎপন্ন হয় তার আধান হয়ে যায় নেগেটিভ। তার কারণ আমরা আগে যেটা পেয়েছিলাম FeOH এর হোল 3, সেটা Fe3+ আয়নকে শোষণ করে ওর গায়ে আটকে রেখেছিল বলে ধনাত্মক আধান বিশিষ্ট কলয়েড। কিন্তু AS2S3 আর্সেনাস সালফাইড, এই আর্সেনাস সালফাইড তোমার S2- আয়ন অর্থাৎ সালফাইড আয়নকে বর্ণাত্মকভাবে অধিশোষণ করার ফলে তোমার ঋণাত্মক আধানগ্রস্ত হলুদ বর্ণের আর্সেনাস সালফাইড সলে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা ওই বিনিময় বিক্রিয়া দ্বারা আরেক রকমের সল প্রস্তুত করতে পারি। সিলভার নাইট্রেট দ্রবণে যদি আমরা অতিরিক্ত কেআই যোগ করি, বা কেআই দ্রবণে যদি আমরা অতিরিক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, তাহলে প্রতি ক্ষেত্রেই বলছে যে সিলভার আয়োডাইডের সল উৎপন্ন হয়। এদের আধানগুলো কী হবে আমরা পরে আসছি, সেখানে আলোচনা করব। দেখো, নিজেদের মধ্যে বিনিময় বিক্রিয়া করছে, এই নাইট্রেট আয়ন পটাশিয়ামের সঙ্গে যুক্ত হবে আর আয়োডিনটা সিলভারের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াজাত পদার্থ সল উৎপন্ন করছে। সিলভার আয়োডাইড হালকা হলুদ বর্ণের একটা পদার্থ, যেটা দ্রবণে দ্রবীভূত অবস্থায় থেকে বা কলয়েডীয় অবস্থায় থেকে সিলভার আয়োডাইডের হলুদ বর্ণের সল বা কলয়েড দ্রবণ উৎপন্ন করে। নেক্সট যেটা বলছে আদ্য বিশ্লেষণ পদ্ধতি। আমি আগেই বলেছি, ফেরিক ক্লোরাইড দ্রবণকে জলে দ্রবীভূত করলে ফেরিক হাইড্রক্সাইডের সল উৎপন্ন হয়। ওই ফেরিক হাইড্রক্সাইড সল সামান্য পরিমাণ FeCl3 থেকে উৎপন্ন Fe3+ আয়নকে আকৃতিগত বর্ণাত্মকভাবে অধিশোষণের করে বা বর্ণাত্মক অধিশোষণের মাধ্যমে FeOH এর হোল 3 ধনাত্মক সল প্রস্তুত করে। এইভাবেই কিন্তু আমরা হাইড্রোলিসিস পদ্ধতিতে FeOH এর হোল 3 বা ফেরিক হাইড্রক্সাইড সল প্রস্তুত করতে এখানে পারি। আর যে HCl বা অতিরিক্ত পরিমাণ HCl যেটা উৎপন্ন হবে, সেটাকে বলছে ডায়ালিসিস পদ্ধতিতে পৃথক করে নিলেই আমরা কিন্তু বিশুদ্ধ ফেরিক হাইড্রক্সাইড সল পাব। এইভাবে আমরা বিভিন্ন প্রকার দ্রাবক বিকর্ষী কলয়েড দ্রবণ প্রস্তুত করতে পারি।